এদিকে টানা 1 বছর পরে বড় সুখবর পেল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন মেনে নেওয়া হবে না। এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না? আর এই মুহূর্তে এসে আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিইসি একটা সুসংবাদ দিয়েছেন, যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তার মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। অভিনন্দন সাইমা ওয়াজেদ পুতুল, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। মোহাম্মদ এ আরাফাত জুলাই সনদ স্বাক্ষর নিয়ে তিনি একটা পোস্ট দিয়েছেন। এই রাজনৈতিক দালালদের ভবিষ্যতে ইতিহাসই বিচারের কাঠগড়ায় দাঁড় করান। তাদের পরিচয়, দালালের ইতিহাস এবং ছবি একদিন জাতীয় জাদুঘরের প্রদর্শনীতে সংরক্ষিত থাকবে একটি বিকৃত রাজনৈতিক অধ্যায়ের স্মারক হিসাবে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেখতে দেখতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় কিন্তু এগিয়ে আসছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এরই মাঝখানে এবার আওয়ামী লীগের জন্য সুসংবাদ রয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই সিইসির প্রধান ঘোষণা দিয়েছেন যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আওয়ামী লীগ এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট ধারণা দিয়েছেন। তো দর্শক, আদতে তিনি কি বলেছেন তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। নির্বাচনের ডামাডোল অনেকটা বেজে উঠেছে। বরাবর মতন প্রশ্ন থেকে গেছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে একটা বক্তব্য, সরকারের দাবি এটাকে বিকৃত করা হয়েছে, আবার অনেকের দাবি না। তিনি বলছিলেন যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তার মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু আসলেই কি পারবে? বিএনপি কি চাইছে? আমরা মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য দেখেছি, সেটা নিয়ে আবার বিভ্রান্ত আছে যে তিনি এরকম বলেন নাই। কলকাতার গণমাধ্যম এভাবে বলছে যে নির্বাচনে আওয়ামী লীগকে আসার ইস্যুটা, জামাত তাদের কৌশলী অবস্থানে আছে, এনসিপিও এটার পক্ষে না। জাতীয় পার্টি তারা চাইছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। তো এই যখন সার্বিক আলোচনা অবস্থান, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। আর এই মুহূর্তে এসে আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিইসি তিনি পুরো এনটি আওয়ামী লীগ যারাই আছেন, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকের জন্য একটা সুসংবাদ দিয়েছেন। সেটা হচ্ছে যে আমাদের এএমএম নাসিরউদ্দিন সাহেব, প্রধান নির্বাচন কমিশনার, তিনি বলছেন যে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, মানে যতদিন এই বিচার শেষ না হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিকাল 3:30টায় এখানে একটা মত বিনিময় সভা ছিল। তো ওনার বক্তব্য হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সরকারি নিষিদ্ধতার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে নির্বাচনের আগে যদি বিচার শেষ হয় তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। এখানে হচ্ছে শকিং যে বিচার আসলে কতদিন চলবে। তবে আমরা যতটুকু বুঝতে পারতেছি, সার্কামস্টেন্সেস বা সিচুয়েশন আপনি যদি অবজারভেশন করেন, তার মোটামুটি মেক শিওর যে এই বছর তো দূরের কথা, আগামী বছরও দূরের কথা, যতগুলো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালে, সেই মামলাগুলো সহসাই শেষ হবে না। কারণ এখানে শত শত আসামি আছে, ইনভেস্টিগেশন আছে, আর প্রত্যেকটা ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। আবার এই বিচারিক প্রক্রিয়ার উপর আন্তর্জাতিক চাপ আছে, জাতিসংঘের প্রেশার আছে। তো সবকিছু মিলিয়ে যে মন মতো একটা বিচার করে ফেললাম যেটার কোনো জবাবদিহিতা নাই, বিষয়টা তা না। ইভেন ইন ফিউচার কখনো আওয়ামী লীগ আবার ব্যাক আপ করলে, তারা যদি ব্যাক করে দেন, এই বিষয়গুলোকে আবার আসবে না। কারাই বিচার করছে তাদেরও তো আবার, যেমন এইবার সরকার পতনের পর অনেক বিচারক ভাইগা গেছেন, অনেককে অপসারণ করা হয়েছে। সো একই দৃশ্যপট হয়তোবা আবারও দেখা হবে। তো সেই কারণে বিষয়গুলা স্পর্শকাতর। তো সিইসির বক্তব্য যে যেহেতু আগামী রমজানের আগে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে, সো সেই পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ এই শর্ট টার্মে, এটা ডিপেন্ড করছে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল যদি তারা বিচারের আগে শেষ করে ফেলে, তাহলে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসার সুযোগ আছে। ক্রাইটেরিয়া হচ্ছে নির্বাচনের আগে যদি আওয়ামী লীগের বিচার শেষ হয়ে যায়, তাহলে সিইসির এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই, বা নির্বাচন কমিশনের কিচ্ছু করার নাই। নির্বাচন কমিশনার দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য তারা পুনর্বিবেচনা করবে। রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু স্বীকৃত। যেমন জাতীয় পার্টি তারা নির্বাচনে আসবে, তাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই। এমনিতে আপনি মাঠে ঘাটে হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতা পাচ্ছে, কিন্তু আইনিভাবে জাতীয় পার্টি যেমন নির্বাচন করবে, যদি নিষিদ্ধ যে ইস্যুটা সেটার বিচার শেষ হয়ে গেলে তারপরে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে।
সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে মোটামুটি একটা খবরে ছয়লাভ। অনেকে এই বিষয়টাকে প্রচার করছেন। আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। সেটি হলো অভিনন্দন সাইমা ওয়াজেদ পুতুল, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে, এমন একটি প্রচার সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে। এই নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই, আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিতে চাই। যে খবরটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে, আমরা এমনও দেখেছি আওয়ামী লীগ মতাদর্শের বেশ কিছু ফেসবুক গ্রুপ থেকে এই খবরটি প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে সাইমা ওয়াজেদ পুতুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমার যে সকল সোর্স আছে সেখান থেকে আমি মোটামুটি নিশ্চিত হতে পেরেছি এটা সম্পূর্ণরূপে গুজব। একটি গুজব প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই ধরনের কোনো কিছু ঘটে নাই। সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় নাই। আওয়ামী লীগের সভাপতি হিসাবে এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন আওয়ামী লীগের বর্তমান সভাপতি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি আওয়ামী লীগের সভাপতি থাকবেন, এটা মোটামুটি আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি। যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে সাইমা ওয়াজেদ পুতুলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে, হয়তো তারা না জেনে না বুঝে এমনটা করছে। অনেক আওয়ামী লীগ মতাদর্শের ব্যক্তিরাও এই ধরনের একটি প্রচার করছে। তারা হয়তো বুঝতে পারে নাই বা গুজবে তারা কান দিয়েছে। অনেকাংশে অনেক দিন যাবত এই গুজবটা শোনা যাচ্ছিল আওয়ামী লীগের নেতৃত্বে একটা বড় পরিবর্তন ঘটবে, হয়তো আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে শেখ হাসিনা থাকবেন না, তিনি তার সন্তানদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দিতে পারেন বা অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন। কিন্তু আদতে ঘটনা অসত্য, বিভ্রান্তকর একটি তথ্য, এটি একটি গুজব। আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে এখনো দায়িত্বে আছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কাছে এখনো আওয়ামী লীগ আছে। কারণ হলো অনেক তথ্যপত্র থেকে জানা যায় যে বাংলাদেশের যে সকল আওয়ামী লীগার আছে, আওয়ামী লীগ নেতা কর্মীরা আছে, তারা সম্পূর্ণরূপে আস্থা রাখতে চায় শেখ হাসিনার প্রতি। তারা শেখ হাসিনাতে আস্থা, এই ধরনের কথা তারা সর্বদাই মুখে বলছে এবং অন্তরে লালন করছে। আরেকটা বিষয় আছে, এই মুহূর্তে বলতে গেলে আওয়ামী লীগ একেবারে প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করছে। এই মুহূর্তে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মতো বিচক্ষণ একজন ব্যক্তির হাত থেকে যদি সভাপতির পদ সাইমা ওয়াজেদ পুতুল বলেন বা জয়ের কাছে দেওয়া হয়, তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? এটা যারা বুদ্ধিমান তারা কি বিশ্বাস করবে? আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রাজনীতিতে একজন পাকাপোক্ত ব্যক্তি। তিনি জানেন কখন কি সিদ্ধান্ত নিতে হবে। হয়তো একটা খারাপ পরিস্থিতিতে পড়ার কারণে এই মুহূর্তে আওয়ামী লীগকে অনেক সাফার করতে হচ্ছে, আওয়ামী লীগকে অনেক পিছনের দিকে চলে যেতে হয়েছে, আওয়ামী লীগ ফিরে আসার জন্য চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি আছে এবং বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ হাসিনার বিকল্প নাই। তাই আপনারা বিভ্রান্ত হবেন না। যারা এই ধরনের খবরটি প্রচার করছেন সোশ্যাল মিডিয়াতে, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা এই ধরনের খবর থেকে বিরত থাকুন, গুজব ছড়াবেন না। তবে আরেকটা বিষয় আছে, মোটামুটি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি, সেটা হলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, যখনই ক্ষমতায় আসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আর প্রধানমন্ত্রী হবেন না, এটা সুনিশ্চিত। তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, আওয়ামী লীগের মধ্যে একটা আলোচনা হয়েছে, নীতি নির্ধারকদের মধ্যে একটা আলোচনা হয়েছে, বহির্বিশ্বের বিভিন্ন শক্তির সাথে আলোচনা হয়েছে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নাও হতে পারেন। প্রধানমন্ত্রী হিসাবে হয়তো সাইমা ওয়াজেদ পুতুল আসতে পারে বা অন্য কেউ আসতে পারে। কিন্তু এই মুহূর্তে যেভাবে প্রচার করা হচ্ছে অভিনন্দন সাইমা ওয়াজেদ পুতুল, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, এটা সম্পূর্ণরূপে গুজব। তাই বিভ্রান্তমূলক কাজ না করাটাই উত্তম হবে। তবে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি, আমি নিশ্চিতভাবে বলছি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এটা আমার তথ্য বলছে, আমার সূত্রগুলো বলছে। এর বিপরীতে যদি ভিন্ন কিছু ঘটে থাকে হতে পারে, তবে আমার কাছে বিষয়টা গুজবই মনে হয়েছে। মোহাম্মদ এ আরাফাত সর্বশেষ আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে তিনি একটা পোস্ট দিয়েছেন, সংক্ষিপ্ত একটা তার মতামত। শুরুতেই জুলাই সনদকে বলছেন ঝুলাই সনদ, বিকৃত করে বললেন এবং বিএনপিকে একটু সম্মান রাখলেন। তিনি বলছেন বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে। তারপরের অধ্যায়ে জামাত সম্পর্কে কি বলতেছে দেখেন। জামাত শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, তারা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মিলে দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে বাঙালির বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছে। জামাত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি যুদ্ধাপরাধী সংগঠন, কাজেই জামাতের হিসাব আলাদা, সেই হিসাবটা আলাদা। মানে অর্থাৎ জামাত কোনো রাজনৈতিক দলই না। অথচ দেখেন এই জামাতকে নিয়ে 86 সালে আওয়ামী লীগ
এরশাদের যেই পাতানো নির্বাচন, সেই পাতানো নির্বাচনে অংশ নিয়েছে। মনে আছে আপনার যে বিএনপি নির্বাচনে যায়নি এরশাদের 86 এর পার্লামেন্টে, কিন্তু জামাতের সাথে আতাত করে আওয়ামী লীগ এরশাদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে অংশ নিয়েছিল। আচ্ছা, তখন কি তারা যুদ্ধাপরাধী দল ছিল না, সংগঠন ছিল না, নাকি বিচার হয়নি বলে তখন পর্যন্ত বিষয়টা বিবেচনাধীন ছিল? দেখেন ওনাদের হিসাবগুলি দেখেন, ওনাদের দর্শন দেখেন, যে তখন একসাথে মিলেমিশে তারা এরশাদের এই অবৈধ শাসনকে, সামরিক শাসনকে তারা বৈধতা দিল। তখন তুমুল আন্দোলন। ওই সময় যদি 86-এ যদি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি, জামাত, আওয়ামী লীগ মিলে যদি আন্দোলনটা তুমুল করতো, তাহলে কিন্তু 90-তে এরশাদ করতো না, আরো 4 বছর আগে কিন্তু এরশাদ নাই হয়ে যেত। কিন্তু প্রলম্বিত করার ক্ষেত্রে আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে গেল। আরেকবার তারা আন্দোলন করলো জামাতের সাথে আওয়ামী লীগ। তখন হচ্ছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনও কিন্তু জামাত বললো কেয়ারটেকার সরকার, আর আওয়ামী লীগ বললো তত্ত্বাবধায়ক সরকার, ঘটনা একই। কিন্তু ওই ইস্যুতে তারা যুগপৎ আন্দোলন করলো বিএনপির বিরুদ্ধে। খেয়াল করছেন? তখন পর্যন্ত তারা আন্দোলনের সঙ্গী বা যুগপৎ আন্দোলনের সঙ্গী, তখন পর্যন্ত জামাত রাজনৈতিক দল। আর এখন হচ্ছে তারা রাজনৈতিক দলই না, তারা হচ্ছে যুদ্ধাপরাধী দল। তাই তার হিসাবটা আলাদা। বোঝেন রাজনীতিতে কি ধরনের বিভাজন। অথচ জামাত একটা রাজনৈতিক শক্তি, অস্বীকার করার উপায় নেই। পার্লামেন্ট নির্বাচনে তারা অংশ নিয়েছে এবং তারা বেশ ভালো আসনও পেয়েছে, এবং তাদের একটা 10%, এখন হয়তো আরো বেড়েছে, তাদের ভোটের হিসাবও ছিল। আমরা যেমন এখন বলি যে আওয়ামী লীগকে আসলে উপেক্ষা করা ঠিক না, আওয়ামী লীগের তো 20, 25 বা 30% ভোট আছে। সুতরাং আওয়ামী লীগ একটা দল, এই দলকে তার একটা অধিকার থাকা উচিত। কিন্তু আওয়ামী লীগ জামাতকে মনে করে না। আবার দেখেন এখানে বিএনপিকে একটু আবার সাইড লাইনে রাখলো, কাছাকাছি রাখলো। কেন? ওই যে একেবারে সে যদি অথচ আগে ট্যাগ দিত, ওই জামাতও যা বিএনপিও তাই, দুটোই যুদ্ধাপরাধী দল। আগে কিন্তু এটা বলতো ক্ষমতায় থাকতে, এখন একটু সুরটা নরম করছে। যাই হোক, তারপরে দেখেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও তাদের দৃষ্টিভঙ্গি কি। বিএনপি ও জামাত ছাড়া বাকি যারা স্বাক্ষর করেছে তাদের বেশিরভাগ দলই নাম সর্বস্ব। খেয়াল করেন, বেশিরভাগ দলই নাম সর্বস্ব। এই দলগুলোর নাম ও নেতার নাম মানুষ জানিই না। এরা সবাই মিলে 1% জনগণেরও প্রতিনিধিত্ব করে না। এই দলগুলো জাতির সামনে আগামী দিনের রাজনীতিতে দালাল এবং সুবিধাবাদী হিসেবে চিহ্নিত হবে। এই রাজনৈতিক দালালদের ভবিষ্যতে ইতিহাসই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তাদের পরিচয়, দালালের ইতিহাস এবং ছবি একদিন জাতীয় জাদুঘরের প্রদর্শনীতে সংরক্ষিত থাকবে একটি বিকৃত রাজনৈতিক অধ্যায়ের স্মারক হিসাবে। খেয়াল করেন, তাহলে বিএনপি জামাতের যারা সমমনা বা যুগপৎ আন্দোলনের সঙ্গীত, তাহলে ইসলামী আন্দোলনও কোনো দলই না, হেফাজত ইসলাম দলই না। অথচ কওমি জননী উপাধি নিয়ে মনে আছে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ওই হেফাজতের আমিরকে নেয়নি, তারা সমাবেশ করেনি 2018 সালের নির্বাচনের আগে? বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের আমিরকে নিয়ে সেই হুজুরের দোয়া নিছে কিনা শেখ হাসিনা? নিছে। তারা নাই এই জুলাই সনদে? নাম সর্বস্ব, নাম জানে না। আসম আব্দুল রবের নাম জানে না, কেউ জানে না। কর্নেল অলির নাম জানে না, সবাই জানে শুধু রাশেদ খান মেনন আর ইনু। কত বড় এক ধরনের অবজ্ঞা করা, অসম্মানিত করা। তাহলে এই যদি মনোভাব থাকে, তাহলে তার নিজের জোট মোহাম্মদ আরাফাতের এই বক্তব্য অনুযায়ী, তাহলে 14 দলীয় জোটের নেতাদের এর কি নাম সর্বস্ব না? এদের কোনো জনভিত্তি আছে? জাতীয় পার্টির কিছুটা আছে, আর বাকি কারণ জাতীয় পার্টি তো তাও তাদের ওই 14 দলীয় জোট না, জাতীয় পার্টির একটু আলাদা এন্টিটি আছে। তো তাদের জোটের কারা বিখ্যাত, কাদের জনভিত্তি আছে, কাদের 1% ভোট আছে, সেই সমালোচনা। আজকে তাদের ভূমিকাটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এরা জুলাই সনদে স্বাক্ষর করার কারণে এরা হচ্ছে দালাল হিসেবে পরিচিত হবে। ঘৃণার রাজনীতি, বিভক্তি রাজনীতি। এই জন্য বলে না যে আওয়ামী লীগের আসলে কোনো পরিবর্তন হয়নি, বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। এরা বিভক্ত করবে, রাজনীতিতে বিভক্ত করবে, জাতিকে বিভক্ত করবে, অন্য রাজনৈতিক দলের প্রতি অসম্মান করবে। সেটা নিজের জোটকেও অসম্মান করছে, এখন অন্য রাজনৈতিক দল যারা তাদের নীতি আদর্শের বাইরে আছে তাদেরকেও অবজ্ঞা করতেছে, অমর্যাদা করতেছে। এই হচ্ছে ওনাদের প্রতিক্রিয়া। দেখেন কোনো পরিবর্তন নেই, একই রকম আছে আওয়ামী লীগ। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।